আপু আপনার রিভিউ দেখে অমুক পেজ থেকে প্রোডাক্ট কিনেছিলাম, নকল পেয়েছি। আপু এই পেজ তো মিক্স প্রোডাক্ট সেল করে। আপু আপনার কথা এই পেজ থেকে প্রোডাক্ট কিনেছিলাম, এখন আপনি দায়িত্ব নেন। গত 5 বছর ধরে নিয়মিতভাবে আমি এই কমেন্টগুলো পেয়ে যাচ্ছি। এখন মনে হলো যে অবশেষে এই বিষয়ে একটু কথা বলা উচিত। এবং আগেই বলে নিতে চাই আজকের ভিডিওটি একটু দীর্ঘ হবে, কিন্তু যাদের এই বিষয়ে কনসার্ন আছে বা জানার আগ্রহ আছে তাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখার জন্য। নকল প্রোডাক্ট নিয়ে আমার দীর্ঘদিনের রিসার্চের ভিত্তিতে করা আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি বক্তব্যই ফ্যাক্ট, যা সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার নিয়মিত দর্শক, অনলাইন বিজনেস পেজ এবং যারা আমার উপরে ভরসা রাখেন তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে একটা গল্প বলতে চাই, একটা সত্যিকারের গল্প। আমার একটা পরিচিত আপু আছেন যার একটিমাত্র কন্যা সন্তান, যে সদ্য এইচএসসি পাশ করেছে। তো আপু হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের। এমনিতে কারোর কাছে সাহায্যের জন্য হাত পাততে হয় না, এটা সত্যি, কিন্তু মাস শেষে সংসারে হিসাব মিলাতে হিমশিম খেয়ে যান। আপু সব স্বপ্ন তার মেয়েকে নিয়ে, মেয়েটিও খুব মেধাবী ছাত্রী, এবং আপু আর ভাইয়া যা আসলে রোজগার করেন তার পুরোটাই আসলে খরচ করেন মেয়েটির পড়াশোনার পিছনে। বেশিরভাগ টিনেজারদের মতো আপুর মেয়ের মুখে দেখা দিল হরমোনাল ব্রণ। আপু পড়লেন দুশ্চিন্তায়, দ্বারস্থ হলেন পাশের বাসার ভাবির, কারণ তার একটি মেয়ে আছে যে ইউনিভার্সিটিতে পড়ে, সে স্কিন কেয়ার নিয়ে বেশ ভালো ঘাটাঘাটি করে বলে তার ধারণা আছে, এবং তার স্কিনের অবস্থাও বেশ ভালো। তো সেই প্রতিবেশী ভাবির মেয়ের কথা শুনে সে মাসের টাকা থেকে কষ্ট করে কিছু টাকা জমিয়ে 2টি প্রোডাক্ট কিনলেন এবং সেটা তার মেয়েকে দিলেন ব্যবহার করতে। কিন্তু হায়, তার মেয়ের ত্বকে কোনো উন্নতি দেখা দিল না। এত টাকা দিয়ে প্রোডাক্ট কিনেও কোনো লাভ হলো না, কোনো কাজই করলো না। এখন প্রতিবেশীর মেয়ের ত্বকে তো ঠিকই কাজ করেছে, তাহলে আমার মেয়ের ত্বকে কেন কাজ করলো না? আপুর কাছে তখন মনে হলো যে এমন তো না যে প্রোডাক্টগুলো নকল ছিল। এই বাস্তব ঘটনাটির সাথে আমি নিশ্চিত আপনারা অনেকেই নিজেদেরকে মেলাতে পারবেন। অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা স্টুডেন্ট, বা যাদের মাসিক ফিক্সড কোনো ইনকাম নেই, বা যারা নিম্ন মধ্য পরিবারের, অনেক কষ্ট করে টাকা জমিয়ে আসলে তারা প্রোডাক্ট কেনে ত্বকের সমস্যা সমাধানের জন্য। সেই প্রোডাক্ট যখন কাজ না করে বা সেই প্রোডাক্ট যদি নকল হয়, তখন তো ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক, তাই না? এবং এই কারণে এই কমেন্টগুলো যখন আমি পাই, তখন আসলে আমি এই কমেন্টগুলোকে একেবারেই নেগেটিভলি নেই না। তবে বিশেষ কিছু কারণে এই কমেন্টগুলো রিপ্লাই দেওয়া বা এই সমস্যার সমাধান দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, এবং সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি যখন 5 বছর আগে ইনফ্লুয়েন্সিং জগতে বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে পা রাখি, তখন আমার কাছেও প্রোডাক্ট আসল না নকল এটা বেশ দুশ্চিন্তার একটা বিষয় ছিল। প্রথম দিকে আমি পেজগুলোকে স্পন্সরশিপ নেওয়ার আগে তাদের প্রোডাক্টের অথেন্টিসিটি নিয়ে কিছু প্রশ্ন করতাম। দ্বিতীয়ত যেটা করতাম যে আমার কাছে যে প্রোডাক্টগুলো আসতো, তারা পাঠাতো, সেগুলোকে আমি অফিসিয়াল ওয়েবসাইট বা বিভিন্নভাবে সেগুলোকে পরীক্ষা করতাম যে সেগুলো আসল কি না। কিন্তু আমার গ্রুপে তখন অভিযোগ আসতে শুরু করে যেই পেজগুলো আমাকে প্রোডাক্ট পাঠাচ্ছে তারা নাকি আমাকে আসল প্রোডাক্ট পাঠালেও বাইরে নাকি নকল বিক্রি করছে। তখন আমি প্রোডাক্টের বারকোড স্ক্যান করা শুরু করি এবং গ্রুপেও সেটা জানাই, এবং এরপরে অভিযোগ আসে যে বারকোডও নাকি নকল হয় এবং এভাবে চেক করাও যথেষ্ট নয়। এবং এরপর থেকে আমি পেজগুলোর কাছে প্রোডাক্টের রিসিপ্ট চাওয়া শুরু করি। যেহেতু আমি সব বিদেশি প্রোডাক্ট আসলে রিভিউ করি, তো তারা যদি আমাকে রিসিপ্ট দেখাতে পারে, বিষয়টা বিশ্বাসযোগ্য যে হ্যাঁ, তারা বাইরে থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে বা কিনে আনছে। কিন্তু এতেও সমস্যা, অনেকের কাছে এই রিসিপ্ট থাকে না। কেন? কারণ বাংলাদেশে যারা বিদেশি প্রোডাক্ট সেল করেন তারা এই প্রোডাক্টগুলো কেনেন দুভাবে। এক, যাদের পেজ বা প্ল্যাটফর্ম ছোট, তারা সরাসরি বাইরে থেকে প্রোডাক্ট কিনে লাগেজ অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দেশে আনেন। আর দুই, যাদের স্টক অনেক বড় রাখতে হয় এবং একসাথে অনেক প্রোডাক্ট কিনতে হয়, কারণ ব্যবসায়ী হিসেবে আপনি যত প্রোডাক্ট একসাথে কিনবেন আপনার কিন্তু কস্ট তত কমে যাবে। তো যারা এভাবে প্রোডাক্ট কেনেন তাদের কিনতে হয় দেশীয় পাইকারি বিক্রেতাদের কাছ থেকে। তো এই পাইকারি বিক্রেতারা বাংলাদেশে যত বিধিবিধান আছে, ফর্মালিটি আছে, ডকুমেন্টেশন সবকিছু মেনটেন করে চেষ্টা করেন বড় আকারে বা অনেক বেশি করে প্রোডাক্ট বাংলাদেশে আনতে, এবং তাদের কাছ থেকে বিভিন্ন পেজ বা প্ল্যাটফর্মগুলো কিনে থাকেন। তো যারা সরাসরি বিদেশ থেকে প্রোডাক্ট আনছেন তাদের কাছে রিসিপ্ট থাকে, কিন্তু যারা এই থার্ড পার্টি হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট কিনছেন, এই রিসিপ্ট তখন থাকে হোলসেলারের কাছে, পেজের কাছে না। তো প্রশ্ন হলো, আমি বা আপনি কিভাবে নিশ্চিত হব যে এই পেজ আসল প্রোডাক্ট সেল করছে, নকল প্রোডাক্ট সেল করছে না বা মিক্স সেল করছে না? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনারা যারা আমার কাছে অভিযোগ করেন যে নকল প্রোডাক্ট পেয়েছেন, তারা কিসের ভিত্তিতে এই নকল প্রোডাক্ট চিহ্নিত করছেন সেগুলো নিয়ে একটু আলোচনা করি। সব থেকে কমন অভিযোগ যেটা আমি পেয়ে থাকি সেটা হলো, আমি আপনার ভিডিও দেখে এই পেজ থেকে এই প্রোডাক্ট কিনেছি, কিন্তু সেটা আমার স্যুট করেনি বা কোনো কাজেই দেয়, কিন্তু আমার অমুক বোনের ক্ষেত্রে কাজ করেছে। আমি পেজকে বলেছি যে তারা নকল প্রোডাক্ট দিয়েছে, কিন্তু তারা স্বীকার করে না। এ ধরনের কমেন্ট সাধারণত আমি পেয়ে থাকি যারা আমার একদমই নতুন ফলোয়ার, যারা হয়তো বা আমার 1-2 ভিডিও দেখেছেন এবং স্কিন কেয়ার সম্পর্কে
ইনডেপথ নলেজ রাখেন না। কারণ প্রোডাক্ট আসল না নকল সেটা স্যুট করেছে কিনা সেটা দিয়ে যাচাই করা যে যায় না, সেটা আমার নিয়মিত দর্শকরা জানেন। দুনিয়াতে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা গ্যারান্টি দিয়ে বলতে পারে যে আপনাকে স্যুট করবে বা পৃথিবীর সবাইকে স্যুট করবে, কারণ প্রোডাক্ট স্যুট করা বহু ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেগুলো অসংখ্যবার আমি গত 5 বছরে বলে এসেছি। তাই প্রোডাক্ট স্যুট করেনি বলেই যে প্রোডাক্ট নকল সেটা সঠিক নয়। দ্বিতীয় কমন অভিযোগ, এই প্রোডাক্ট আমি আগে অন্য একটি পেজ থেকে কিনেছিলাম, তখন আমাকে স্যুট করেছিল, এবার যে নতুন পেজ থেকে কিনেছি সেটা আমাকে স্যুট করেনি। আবারও আমার যারা নিয়মিত দর্শক তারা জানেন যে জাস্ট এই বিষয়টা থেকেও বলা সম্ভব না যে প্রোডাক্টটি নকল, কারণ একই প্রোডাক্ট কখনো আমাদের ত্বকে স্যুট করতেও পারে, নাও করতে পারে। আমার নিজের একটা উদাহরণ দিই। আমার বোন দীর্ঘদিন ধরে ডিফারেন্টে অ্যাডাপ্লেন জেল ব্যবহার করে আসছে, অন্তত 3-4 বছর হবে, এবং সে সবসময় নির্দিষ্ট একটি পেজ থেকে এটা ক্রয় করে থাকে। সে সবসময় এটা ব্যবহার করে চমৎকার রেজাল্ট পেয়ে এসেছে। কিন্তু গত জানুয়ারিতে আমি যে দেশে গেলাম তখন সে আমাকে বলল যে হঠাৎ করেই এই ডিফারেন্ট অ্যাডাপ্লেন জেলটা তার ত্বকে স্যুট করছে না, রিয়াকশন দেখা দিচ্ছে। রিয়াকশন বলতে ভীষণ ইরিটেশন হচ্ছে এবং ত্বক অত্যধিক ড্রাই হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে যাওয়ার সময় দি অর্ডিনারি রেটিনালটা নিয়ে গিয়েছিলাম, কারণ তখন সেটা আমি ট্রাই করছিলাম, তা আমি ওটা ওকে দিয়ে আসি। তো সেটা সে ব্যবহার করা শুরু করে এবং সে পরে আমাকে জানায় যে দি অর্ডিনারি রেটিনালটা ঠিকই তাকে স্যুট করেছে। তো গত মাসে সেটাও শেষ হয়ে যায়। তো সে ভাবে যে তার কাছে যেহেতু অ্যাডাপ্লেনটা ছিল আরেকবার একটু ট্রাই করে দেখুক। মজার বিষয় কি জানেন, এবার কিন্তু তার অ্যাডাপ্লেন ব্যবহার ওই একই ডিফারেন্ট অ্যাডাপ্লেন জেল ব্যবহারে কোনো ইরিটেশন হয় না। এটা স্কিন কেয়ারের খুবই কমন একটি প্রিন্সিপাল যে আমাদের ত্বক হরমোন, স্ট্রেস, আবহাওয়া জনিত কারণে অনেক বেশি প্রভাবিত হয়, এবং সেই কারণে যে প্রোডাক্টটি আমি এতদিন ধরে ব্যবহার করে আসছি সেটা হঠাৎ করে আমাকে স্যুট নাও করতে পারে। সুতরাং এই 2 নম্বর অভিযোগের ভিত্তিতেও প্রোডাক্ট আসল কি নকল সেটা যাচাই করা পুরোপুরি ফুলপ্রুফ কোনো পদ্ধতি নয়। আপনার কেনা প্রোডাক্ট যদি আপনার ত্বকে ইরিটেশনের সৃষ্টি করে সেটা নকল হতে পারে, কিন্তু নকল নাও হতে পারে। তৃতীয় কমন অভিযোগটি হলো, আমি যে প্রোডাক্টটি কিনেছি সেটা আমার আগে কেনা একটি প্রোডাক্ট থেকে আলাদা, অর্থাৎ দুটি প্রোডাক্টে লেবেলিং, প্যাকেজিং বা ঘ্রাণে কিছু পরিবর্তন আছে, সুতরাং এই প্রোডাক্টটি বা নতুন পেজ থেকে কেনা এই প্রোডাক্টটি নকল হতে পারে। অনেক ক্ষেত্রে এই তুলনাটি কিন্তু আমার ভিডিওতে দেখানো প্রোডাক্টটির সাথেও হয়ে থাকে। এই পদ্ধতিতে প্রোডাক্ট নকল দাবি করার সমস্যাটি হলো, প্রথমত আপনি যে দুটি প্রোডাক্ট কিনেছেন দুটি প্রোডাক্টের মধ্যে যে তারতম্য, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার আগের কেনা প্রোডাক্টটি নকল ছিল না, এখনের কেনা প্রোডাক্টটি নকল? এমনও তো হতে পারে যে আগেরটা নকল ছিল, এখন এটা আসল। দ্বিতীয়ত, বড় বড় স্কিন কেয়ার ব্র্যান্ডগুলোর ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভার্সন থাকে। যেমন সেটাফিলের ইউএস ভার্সন আছে, ইউকে ভার্সন আছে, এবার কোনো কোনো ব্র্যান্ডের ইন্দোনেশিয়ান ভার্সন থাকে, ইন্ডিয়ান বা কানাডিয়ান ভার্সন থাকে, এবং এই ভার্সনগুলোর মধ্যে কিন্তু পরিবর্তনটা আসে ওই দেশের রেগুলেশনের সাথে সামঞ্জস্যতা রক্ষা করতে গিয়ে। এই সামঞ্জস্যতা রক্ষা করতে হয় লেবেলিং এর ক্ষেত্রে, প্যাকেজিং এর ক্ষেত্রে, এমনকি উপাদানের ক্ষেত্রেও। যেমন একই প্রোডাক্ট ইউএসএ ভার্সনে হয়তো বা স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে, আবার ইউকে ভার্সনে ব্যবহার করা হয়েছে বেনজেল প্যারক্সাইড, মানে একদম উপাদান বা ফর্মুলেশনে কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে। আবার প্যাকেজিং কিন্তু পরিবর্তন খুবই অহরহ আসতে থাকে। আরেকটা যেটা হতে পারে, একই প্রোডাক্টের ফ্রেগ্রেন্স ফ্রি বা ফ্রেগ্রেন্স যুক্ত ভার্সনও আলাদা হতে পারে। আপনি যে প্রোডাক্ট কিনেছেন সেটার এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার ডিটেলড বা আপডেটেড নলেজ না থাকে, তাহলে কিন্তু আপনার পক্ষে একটি আসল প্রোডাক্টকেও নকল ভেবে ফেলা সম্ভব। আবার আসল প্রোডাক্ট এবং নষ্ট প্রোডাক্ট কিন্তু এক জিনিস নয়। কিছু কিছু প্রোডাক্ট অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে, যেমন ভিটামিন সি বা রেটিনল, এবং যে দেশে আসলে এই প্রোডাক্টগুলো তৈরি হয়েছে বা যে দেশ থেকে কেনা হয়েছে সেখান থেকে দীর্ঘ শিপিংয়ের মাধ্যমে বাংলাদেশে পৌঁছাতে এটার ফর্মুলেশনে কিন্তু পরিবর্তন আসতে পারে। এবং বাংলাদেশে কি পরিমাণে অতিরিক্ত গরম পড়ে এটা তো আমরা সবাই জানি, এবং এই কারণে অতিরিক্ত গরম থেকে স্টকে থাকা প্রোডাক্টও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং এই বিষয়টা কিন্তু প্রোডাক্ট খোলার আগ পর্যন্ত কারো পক্ষে বোঝা সম্ভব না, এবং সেলারও বুঝতে পারবেন না যে তার প্রোডাক্টটি নষ্ট হয়ে গেছে কিনা। অনেকেই কিন্তু যখন এই প্রোডাক্টটি রিসিভ করেন তখন তারা এটা বুঝতে পারেন না। হয়তো বা প্রোডাক্টটা আজকে রিসিভ করেছেন, কিন্তু ওপেন করতে করতে হয়তো বা 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ লেগে গেছে, এবং তখন গিয়ে যখন তিনি প্রোডাক্টটি ওপেন করেন তখন দেখেন যে এটা গন্ধ, রং বা এটাতে টেক্সচার বা কনসিস্টেন্সি সেটা মিলছে না বা একটু অন্যরকম লাগছে, এবং তখন তিনি প্রোডাক্টটি যে নষ্ট সেটা বুঝতে না পেরে তিনি ধরে নেন যে প্রোডাক্টটি নকল। এবং যেহেতু তিনি রিসিভ করার সময় প্রোডাক্টটি চেক করতে পারেননি বা চেক করেননি, এ কারণে পেজটিও আসলে ফেরত নিতে অস্বীকৃতি জানায়, এবং সবকিছু মিলে আসলে দুই পক্ষের মধ্যে একটু দ্বন্দ্বের সৃষ্টি হয়। এখন প্রোডাক্ট আসল কিনা সেটা বোঝার উপায় হিসেবে অনেকেই কিন্তু ইম্পোর্ট আর সিলকে মানদণ্ড হিসেবে ধরেন। এটা
একেবারেই করা যাবে না। একটি কারণ কিন্তু আমি অলরেডি বলেছি যে অনেক ছোট পেজ বা প্ল্যাটফর্ম আছে যারা সরাসরি প্রোডাক্ট বাইরে থেকে কিনে লাগেজ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো দেশে আনান। কোনো অবস্থাতে কিন্তু তাদের প্রোডাক্টে আপনি ইম্পোর্ট আর সেল খুঁজে পাবেন না। দ্বিতীয়ত, যারা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে প্রোডাক্ট কেনেন তারা কিন্তু অনেক সময় পাইকারি ব্যবসায়ীরা যে সেটার উপরে যে ইম্পোর্ট আর সিল লাগায় সেটা তুলে ফেলেন। কারণ কি? কারণ অনেক সময় ওই কাগজটা থাকলে কাস্টমাররা ভুল বোঝেন যে এই প্রোডাক্টটা আপনার প্ল্যাটফর্মের না। এখন আমার কিছু দর্শক আছেন যারা বলেন যে তাহলে বৈধভাবে ইম্পোর্ট করে আনলেই হয়, ইম্পোর্ট আর সিলও থাকবে, আমাদেরও কোনো কনফিউশন থাকবে না। খুবই দুঃখজনকভাবে অনেকেই স্কিন কেয়ার বা প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো ধারণা রাখলেও বিজনেস, বিশেষ করে বাংলাদেশে বিজনেসের বাস্তবতা সম্পর্কে একেবারেই ধারণা রাখেন না, এবং এই ধরনের আর্গুমেন্টস সেটাই প্রমাণ করে। আপনি কি জানেন যে বৈধভাবে বিদেশ থেকে বাংলাদেশে প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাইলে কোন লেভেলের ব্যুরোক্রেটিক ঝামেলা, কর্মকর্তাদের সাথে ডিলিং বা কি পরিমাণে ট্যাক্স দিয়ে সেই প্রোডাক্ট আনতে হয়? সেই পদ্ধতি না এসে যখন শর্টকাট পদ্ধতিতে প্রোডাক্ট এনেই সেল করা হচ্ছে, তখনই সেই প্রোডাক্টের দাম নিয়ে এত অভিযোগ শুনতে পাওয়া যাচ্ছে যে প্রোডাক্টের এত দাম কেন, প্রোডাক্টের দাম এত বেশি হলে আমরা কিভাবে কিনবো। যখন সেগুলোকে প্রপার ওয়েতে, আমি যেভাবে বললাম সেভাবে সেই লেভেলের ট্যাক্স দিয়ে আনা হবে, তখন সেই প্রোডাক্টগুলোর দাম কয় গুণে বৃদ্ধি পাবে একটু একটু কল্পনা করুন তো। এবং জাস্ট রিসেন্টলি এরকম হয়েছে যে ট্যাক্সের পরিমাণ এত গুণে বৃদ্ধি পেয়েছে, প্রায় 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে। আমার মনে হয় বাংলাদেশে বড় জোর 0.1% লোকের সামর্থ্য হবে এই পরিমাণে ট্যাক্স দিয়ে প্রোডাক্ট কেনার। এখন যিনি দাবি করছেন যে না, প্রপার ওয়েতেই আনতে হবে প্রোডাক্ট, তাহলেই কিনবো, তার হয়তো এই দামে কেনার সামর্থ্য আছে, আমার নিজেরও নেই। আমি জানি না আসলে এরকম করে হুট করে ট্যাক্স বাড়িয়ে দেওয়ার পিছনে কি উদ্দেশ্য থাকে, কিন্তু এভাবে ট্যাক্স বাড়িয়ে দিয়ে লিগালি ট্যাক্স পে করার দাবি করা, এগুলো করতে গেলে আসলে অন্তত যাই হোক দেশের ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হবে না। যদি আপনার পরিবারে কোনো ব্যবসায়ী থেকে থাকে, আমি ছোট বা ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বলছি, বড় ব্যবসায়ীদের কথা বলছি না, যারা সকল নিয়ম নীতির ঊর্ধ্বে, এরকম যদি কোনো অনলাইন পেজ সেলার হতে পারে বা যে কোনো ব্যবসায়ী যারা বাইরে থেকে প্রোডাক্ট এনে ব্যবসা করেন, তাদের কাছে একটু জিজ্ঞেস করলে জানতে পারবেন যে বাংলাদেশে আইন কানুন মেনে ব্যবসা করা কতটা দুর্বিষহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এই ধরনের দাবি নৈতিকতার দিক থেকে সঠিক হলেও বাস্তবসম্মত নয়। প্রোডাক্ট নকল এই দাবি করা সর্বশেষ কমন বেসিস হলো প্রোডাক্টের লেবেলিং বা প্যাকেজিং। লেবেলিং এর নিম্নমান দেখে অনেকে ধারণা করে থাকেন যে প্রোডাক্টটি নকল, কিন্তু মজার ব্যাপার কি জানেন? এক্ষেত্রেও আমাদের সাধারণ ক্রেতাদের মধ্যে আসলে ভীষণ জ্ঞানের অভাব রয়েছে। সাধারণত আমাদের দেশে যে সিন্ডিকেটগুলো এই নকল প্রোডাক্ট তৈরি করে থাকে, তারা খুব বেশি পরিমাণে সেল হয় এই ধরনের প্রোডাক্টটি শুধুমাত্র নকল করেন। না হলে কিন্তু তাদের এই যে নকল করারও খরচ, এই যে ছাঁচ বানানো বা বাকি সব কিছু নকল করা, এই খরচ দিয়েও তারা পোষাতে পারবে না। তাই বাংলাদেশে যে প্রোডাক্টগুলো আনকমন বা খুব বেশি মানুষ ব্যবহার করে না, সেগুলো লেবেলিং দেখে যদি আপনার সন্দেহ হয়, তাহলে আপনি আগে চেষ্টা করুন যে ওয়েবসাইট বা অনলাইনে একটু ঘাটাঘাটি করে নিশ্চিত হওয়ার জন্য। আপাত দৃষ্টিতে লেবেলিং এর মান খারাপ এটা হলেই কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না যে প্রোডাক্টটি নকল। কারণ আপনারা অনেকেই জানেন না যে দেশের বাইরের বড় বড় ব্র্যান্ডগুলো অনেক সময় তাদের প্রোডাক্ট, বিশেষ করে ড্রাগ স্টোর ব্র্যান্ডগুলো, তাদের প্রোডাক্টের দাম সাধ্যের মধ্যে রাখার জন্য বেশ নিম্ন লেভেলের প্যাকেজিং বা লেবেলিং ব্যবহার করে থাকে। সস্তা মানেই কিন্তু খারাপ নয়, তারা অবশ্যই নিশ্চিত করে থাকে যে লেবেলিং বা প্যাকেজিং যেন ফর্মুলেশনের সাথে মানানসই হয় এবং টেকসই হয়, কিন্তু অবশ্যই সেই প্যাকেজিং বা লেবেলিং এর মান হাই এন্ডের মতো হবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে তাদের এই লেবেলগুলো প্রোডাক্ট প্যাকেজিং এর উপরে স্টিকারের মতো লাগানো থাকে এবং বেশ কিছুদিন যাওয়ার পরে এটা একটু উঠে উঠে যায় এবং মনে হয় যে ঘষা মাজা করা হয়েছে। আবার পলাশ চয়েসের মতন পরিবেশ বান্ধব বেশ কিছু ব্র্যান্ড আছে যারা প্যাকেজিং রিসাইক্লিং করে, অর্থাৎ পুরনো বোতলগুলো আবার নতুন করে ব্যবহার করে। এই কারণে তাদের বোতলগুলো কখনো কখনো পুরনো মনে হতে পারে। আমার কাছে একদম ফ্রেশ একটা এক্সাম্পল আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে প্যাকেজটা, এটা আমি কিল থেকে পেয়েছি, কিলস থেকে। এটা হচ্ছে একটা পিআর প্যাকেজ, আমার ইংলিশ চ্যানেলের জন্য আমি আসলে পেয়েছি, এবং এটাতে তারা পাঠিয়েছে এটাতে তারা 2টো ক্রিম পাঠিয়েছে, এবং খুবই ইন্টারেস্টিংলি, একদমই কাকতালীয় ভাবে এটার মধ্যে, এটা খুবই পপুলার একটা ক্রিম কিলসের। এটার মধ্যে কোথায়, হ্যাঁ এখানে আমি আপনার খেয়াল করলে দেখবেন এখানে তাদের এই যে প্যাকেজিং এর লেখাটা অনেকটা উঠে গেছে, এবং এই যে লাল লাল দাগগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো এই বক্স থেকে লেগেছে আসলে, এবং এটা কোনোভাবে উঠানো যাচ্ছিল না। আমি লাল দাগগুলো উঠানোর চেষ্টা করেছি, সেটা উঠলো না, এবং এটা তো স্পষ্ট। এবং কিলস কিন্তু কোনো ড্রাগ স্টোর ব্র্যান্ড না, এটা কিন্তু হাই এন্ড ব্র্যান্ডের মধ্যে পড়ে,
বেশ এক্সপেন্সিভ। আর যারা আসলে নকল করতে চায় বা যারা নকল করতে করতে অভ্যস্ত, তারা খুব নিখুঁতভাবে লেবেলিং এ সবকিছু নকল করতে পারে। আমার যারা পুরনো দর্শক তাদের মনে আছে কিনা জানি না, যে এই কারণে আমার চ্যানেলে একদম শুরুর দিকে আমি দি অর্ডিনারিকে মেল করেছিলাম জানার জন্য যে কিভাবে বুঝবো আপনাদের প্রোডাক্ট বাইরে নকল হচ্ছে কিনা। তারা আমাকে কি রিপ্লাই দিয়েছিল জানেন? এই যে যত ধরনের অভিযোগ পাই বা আপনারা আসলে যেগুলোর ভিত্তিতে প্রোডাক্টকে নকল ভাবেন, তার একটিও তারা বলেনি। তারা বরং বলেছিল যে প্রোডাক্ট যদি নিখুঁতভাবে নকল করা হয়ে থাকে তাহলে বোঝার কোনো উপায় নেই, তাই প্রোডাক্ট আসল সেটা নিশ্চিত হওয়ার একমাত্র উপায় হলো সরাসরি ব্র্যান্ড অথবা অথরাইজড সেলারের কাছ থেকে কেনা। এখন এই পর্যায়ে এসে আপনারা আমাকে বলতে পারেন, তাহলে আপু সবই কি আসল প্রোডাক্ট, নকল প্রোডাক্ট কি নেই? আমি মোটেও তা বলছি না। আমি জাস্ট বোঝাতে যাচ্ছি যে আমরা যে বিষয়গুলো দেখে নকল বোঝার চেষ্টা করি সেগুলো কোনোটাই গ্যারান্টেড কোনো পদ্ধতি নয়। আপনার সন্দেহজনক প্রোডাক্টটি নকল হতে পারে, আবার এটাও হতে পারে যে প্রোডাক্টটি আসল এবং আপনি জাস্ট সন্দেহের বশে একটি পেজ বা প্ল্যাটফর্মকে দোষারোপ করছেন। এখন নিশ্চয়ই আপনারা মনে মনে আমাকে জিজ্ঞেস করছেন যে আপু যদি তাহলে এরকম 100% নিশ্চিত নাই হওয়া যায় তাহলে আপনি কেন পেজগুলোকে প্রমোট করছেন? আপনাকে বিশ্বাস করে আমরা প্রোডাক্ট কিনি, তাহলে আপনার তো দায়িত্ব নিতে হবে। এই উত্তর দেওয়ার আগে আমি আরেকটা কাহিনী একটু আপনাদের শোনাই। যে গত বছরের আগের বার যখন আমি দেশে গেলাম তখন আমি দুটো গুগল পিক্সেল ফোন নিয়ে গিয়েছিলাম, একটা আমার কাজিনের জন্য আর একটা গিফট করি আমি আমার বোনকে। দেশ থেকেই তারা কিন্তু যেহেতু আমি এখান থেকে যাচ্ছিলাম তারা বলল যে এখান থেকে নিয়ে গেলেই তাহলে বেটার হবে। ফোন নিয়ে গেলাম, আমার কাজিনের যেটা সেটা নিয়ে সে মহা খুশি, খুব চমৎকার পারফর্ম করলো। কিন্তু ফোনের নেটওয়ার্ক বাজেভাবে সমস্যা করা শুরু করলো, যে কখনো কখনো একদম নেটওয়ার্ক নাই হয়ে যায়, কল কাট অফ হয়ে যাচ্ছে, জরুরি কল রিসিভ করতে পারছে না, ইন্টারনেট ব্রাউজিং এ সমস্যা হচ্ছে। এবং আমরা যখন কক্সবাজারে গিয়েছিলাম আমাদের বাকি সবার ফোন চলছিল কিন্তু ওর ফোনে কোনো নেটওয়ার্ক কাজ করছিল না, এবং দ্বিতীয় আরেকটা ফোন যখন ব্যবহার করলো তখন ঠিকই কাজ করলো। সব মিলে আসলে ওর অনেক মন খারাপ হয়েছে, আমারও মন খারাপ হয়েছে, কারণ আমি নিয়ে গিয়েছিলাম। আর খুবই স্বাভাবিক, এত টাকা দিয়ে বিদেশ থেকে যদি ফোন কিনে নিয়ে যাওয়ার পরে এরকম সার্ভিস পাওয়া যায় তাহলে তো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, তাই না? এখন আমার বোনের কি করা উচিত? সে কি নিজের ভাগ্যকে দোষ দিবে, এই গুগলকে দোষ দিবে কোম্পানি হিসেবে, নাকি আমাকে দোষ দিবে যে প্রোডাক্ট রেকমেন্ড করেছি এবং এখান থেকে কিনে নিয়ে গিয়েছি? এখন আপনারাই বলুন দোষ আসলে কার? আমি কি আমার বোনকে নকল ফোন কিনে দিয়েছি? এই পরিস্থিতিটা আমার কাছে মনে হয় যে আমি আপনাদেরকে প্রোডাক্ট রেকমেন্ড করে বা প্রমোট করে যে পরিস্থিতিতে পড়েছি সেটার সাথে একদম মিলে যায়। এখানে পিক্সেল সেলফোন হলো স্কিন কেয়ার প্রোডাক্ট, গুগল হলো স্কিন কেয়ার পেজ যেটা আমি প্রমোট করছি, আর আমার বোনের জায়গায় হলেন আপনারা। কিন্তু পার্থক্য হলো এখানে আমার বোন জানে যে তার ফোনটি নকল নয়, গুগল পিক্সেল নকল ফোন সেল করে না, এবং আমি কমিশনের লোভে ভুয়া প্রোডাক্ট তাকে সাজেস্ট করিনি বা এনে দিইনি। আসলে যেটা হয়েছে যে গুগলে কিছু কিছু ফোনে এই ফল্টগুলো ধরা পড়েছে, এবং যে ফোনটা যদি আমার হতো এবং আমি যদি এই ফল্টগুলো নিয়ে তাদেরকে বলতাম তাহলে তারা আমাকে প্রোডাক্টটি চেঞ্জ করে দিত। কিন্তু যেহেতু প্রোডাক্টটা নিয়ে আমি দেশের বাইরে গিয়েছি এবং আমার বোন বেশ কিছুদিন আসলে ব্যবহার করেছে, এখন আর সেটা পরিবর্তন করে নেওয়া সম্ভব নয়। এটা খুবই সাধারণ একটা বিজনেস পলিসি, বিশ্বের সব জায়গায় এই বিজনেস পলিসি মেনটেন করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে বেশিরভাগ ক্রেতারা এটা বুঝতে চান না। আরেকটা বিষয় হলো এই নকল প্রোডাক্টের সমস্যা কিন্তু নতুন না। আমি যত দিন ধরে মনে পড়ে এই ধরনের সমস্যা চলে এসেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে নকলগুলো হতো আসলে সব থেকে বেশি বিক্রি হওয়া বা পপুলার যে ব্র্যান্ডগুলো, এমনকি সানসিল্ক, ডাভ, এই শ্যাম্পুগুলোর কিন্তু নকল তৈরি করা হতো আমাদের কামরাঙ্গীর চরে। তো এতদিন ধরে চলে আসা সমস্যাটা কমে যাওয়ার কথা, তাই না? কিন্তু সেটা না হয়ে দিন দিন আরো বেড়ে কেন চলেছে বলুন তো? ঠিক এই আপনাদের সাধারণ ক্রেতাদের দায়িত্বহীনতার কারণে। আপনারা যার যে দায়িত্ব সেটা অবহেলার কারণে তাকে দায়ী না করে একটা সহজ টার্গেট খুঁজে বের করেন। বাংলাদেশে অসংখ্য রেগুলেটরি বডি আছে, যেমন বিএসটিআই বা ভোক্তা অধিকার, যাদের নিয়মিতভাবে এই প্রোডাক্টগুলোর মান নিয়ন্ত্রণ এবং মনিটর করার কথা। কিন্তু আপনারা যখন এই ধরনের কোনো সমস্যায় পড়েন এবং আপনাদের কাছে মনে হয় যে প্রোডাক্টটি নকল, তখন আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে না গিয়ে সব থেকে সহজ টার্গেটটি বেছে নেন, আমাকে এসে দোষারোপ করা শুরু করেন এবং আমার কাছে জবাবদিহিতা চান। যখন লোকাল বাজার একদম সয়লাভ নকল প্রোডাক্টে, সেখানে কেউ গিয়ে কিন্তু ইউনিলিভারকে জবাবদিহিতা দিতে বলছে না নকল প্রোডাক্টের জন্য, কারণ এটা তাদের কাজই না। এবং এই যে অত্যাধিক ট্যাক্স আরোপ করা হচ্ছে প্রোডাক্টের উপরে, এটার জন্য আপনারা কিন্তু দোষারোপ করবেন বাড়তি দামের জন্য সেই পেজগুলোকে বা আমাকে এসে যে এত দামি প্রোডাক্ট কেন আপনি সাজেস্ট করছেন। কখনো আপনারা গিয়ে জবাবদিহিতা চাইবেন না কর্তৃপক্ষের কাছে, কারণ ওই যে বললাম কাকে আসলে দোষারোপ করা সব থেকে বেশি সহজ। এখন আরেকটা প্রশ্ন, আচ্ছা একটা পেজ যে মিক্স প্রোডাক্ট সেল করে এটা নিশ্চিত কিভাবে হব আমি? আচ্ছা যদি একটা পেজ কখনো নকল প্রোডাক্ট আমাকে সেলই না করে থাকে, আমি কিভাবে বলবো যে তারা মিক্স প্রোডাক্ট সেল করে বা নকল প্রোডাক্ট সেল করে? এখন আপনি বলতে পারেন যে আপু আমরা তো এসে আপনাকে জানাচ্ছি, তাই না? আচ্ছা আমি কি আপনাকে পার্সোনালি চিনি?
আমি কিভাবে আপনার অভিযোগের অথেন্টিসিটি যাচাই করব? এখন আপনারা আসলে কি করছেন এটা আমি কিছু উদাহরণ দিই। আমার চ্যানেলে একদম শুরুর দিকে যখন আমি শুধুমাত্র একটি পেজের হয়ে কাজ করতাম এবং মাসে শুধুমাত্র একটা স্পন্সর ভিডিও করতাম, তখন থেকেই আমার কাছে অভিযোগ আসা শুরু হয় যে এই পেজ বা এই প্ল্যাটফর্ম নকল প্রোডাক্ট সেল করছে। এবং শুরুর দিকে আমারও এইসব বিষয়ে নলেজ ছিল না, বা আমি খুবই নাইভ ছিলাম, বা বাস্তবতা সম্পর্কে ধারণা ছিল না, এবং আমি খুব পার্সোনালি নিতাম বিষয়গুলো। তো আমি কি করলাম, সেটা স্ক্রিনশট নিয়ে সেই পেজ বা প্ল্যাটফর্মকে দিলাম। তখন কি জানতে পারি জানেন? ওই পেজের নামের কাছাকাছি আরেকটি পেজ আছে, এবং আমাকে যিনি অভিযোগ করেছেন তিনি আমার প্রমোট করা পেজ থেকে কিনে নিনি, তিনি কিনেছেন আরেকটি পেজ থেকে। এবার আরেকটি ঘটনা বলি, এবার হচ্ছে কোনো নাম নিয়ে কনফিউশন না, এবার সেই আপুর পারচেজের কোনো রেকর্ডই খুঁজে পাওয়া গেল না। তিনি পোস্ট করেছেন, কমেন্ট করেছেন, ইনবক্স করেছেন পেজে, কিন্তু যখন তার কাছে সেই পেজের সাথে অর্ডারের কোনো একটা কনফার্মেশন বা কোনো একটা স্ক্রিনশট বা কোনো কনভারসেশন চাওয়া হলো, তখন তিনি হুট করে কোনো জবাব দিতে পারলেন না, পোস্ট ডিলিট করে দিলেন, কমেন্ট ডিলিট করে দিলেন, পেজকে ব্লক করে দিলেন। কেন জানেন? বেশিরভাগ ক্ষেত্রে এটা কারণ হয় তিনি প্রতিদ্বন্দ্বী পেজে মিথ্যা রিভিউয়ার ছিলেন। কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, তার উদ্দেশ্য কিন্তু সাধন হয়ে গেছে, কারণ ওই পোস্টের যারা দেখেছেন, পোস্ট বা কমেন্ট যারা দেখেছেন, তারা তো মাথার মধ্যে আসলে নিয়েই নিয়েছেন যে এই পেজ আসলে নকল প্রোডাক্ট সেল করে। পিছনে কাহিনী তো আর তারা জানে না। আরেকটা ঘটনা বলি, খুবই ইন্টারেস্টিং এই ঘটনাগুলো। আমি এই ঘটনা যদি শেয়ার করতে থাকি তাহলে পুরো রাত পার হয়ে যাবে। তো আমি এরকম একটা অভিযোগ পেলাম যে নকল প্রোডাক্ট সেল করছে এই পেজ। তো সেই পেজকে আমি স্ক্রিনশট নিয়ে জানালাম, তারা আমাকে জানালো ঘটনা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে এই আপু প্রোডাক্ট রিসিভ করেছেন, রিসিভ করে ডেলিভারি ম্যানের সামনে চেক করেছেন, সেই প্রোডাক্ট 1 মাস ব্যবহার করেছেন, কিন্তু ব্যবহার করার পরে তার কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি দেখে সে দাবি করছেন যে প্রোডাক্ট নকল, এবং এখন তিনি পেজকে জোর করছেন সে প্রোডাক্ট ফেরত নিতে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি যদি এই পেজ বা প্ল্যাটফর্মের জায়গায় থাকতেন তাহলে কি আপনি সেটা গ্রহণ করতেন? এ ধরনের ঘটনায় আমি বারবার লজ্জাকর বা বিব্রতকর অবস্থায় পড়েছি আমার সাথে কাজ করা প্ল্যাটফর্মগুলোর কাছে বা পেজগুলোর কাছে। এরপর আমি ধীরে ধীরে বুঝতে শুরু করি যে এই ধরনের অভিযোগগুলোর পিছনে 3 ধরনের ভিত্তি লুকিয়ে আছে। 1, নকল প্রোডাক্ট সম্পর্কে আতঙ্ক। যিনি অভিযোগ করছেন তিনি নিজেও 100% নিশ্চিত নন যে প্রোডাক্টটি নকল, শুধুমাত্র ভীতি এবং সন্দেহের বশে তিনি ধারণা করছেন যে প্রোডাক্টটি নকল হতে পারে এবং ফেরত দিতে চাচ্ছেন। 2, তিনি একজন 100% ফ্রড কাস্টমার। প্রোডাক্ট ব্যবহার করেছেন, ভালো লাগেনি, নতুন প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, এই কারণে পেজকে জোর করছেন এই প্রোডাক্টটি ফেরত দিয়ে ফুল রিফান্ড নিতে, অথবা জাস্ট তিনি অন্য কোনো প্রতিদ্বন্দ্বী পেজের হয়ে কাজ করছেন। 3, তিনি প্রোডাক্ট নয় বরং সার্ভিস নিয়ে অসন্তুষ্ট। তিনি প্রোডাক্ট সম্পর্কিত হয়তো বা কোনো প্রশ্ন করেছেন এবং পেজ তাকে কোনো সন্তোষজনক অ্যান্সার দিতে পারেনি, বা তিনি সন্তোষজনক উত্তর পাননি। এবার আপনারা আমাকে বলবেন যে একজন ইনফ্লুয়েন্সারের বা কন্টেন্ট ক্রিয়েটরের কি দায়িত্ব এই বিষয়গুলো সমাধান করা? যেখানে আপনি নিজে 100% নিশ্চিত নন এবং আপনার কাছে কোনো নিশ্চিত প্রমাণ নেই, সেখানে আপনি আশা করছেন আমি একজন সাধারণ প্রমোটার হয়ে, যে ওই বিজনেসের পার্টনারও না, তিনি প্রতিদিন এই ধরনের অভিযোগ ধরে ধরে সেই পেজগুলোকে বা প্ল্যাটফর্মগুলোকে জিজ্ঞাসাবাদ করব। পর্দার আড়ালে বসে যিনি কমেন্ট করে বলছেন নকল প্রোডাক্ট, মিক্স প্রোডাক্ট, তাকে কি আমি ব্যক্তিগতভাবে চিনি? তিনি পুরুষ বা নারী সেটাই তো আমার জানা নেই। ঠিক যেমন বাজারে নকল প্রোডাক্ট আছে, এটাও একটি বাস্তবতা, ঠিক তেমনি অসংখ্য ফ্রড কাস্টমার আছে, এটাও একটি বাস্তবতা। আমার পক্ষে কি সম্ভব যে যিনি অভিযোগ করছেন তাকে নিয়ে তদন্ত করে এই ধরনের তথ্য খুঁজে বের করে ভেরিফাই করা, বা পেজ যেটা বলছে সেটা ভেরিফাই করা? এই যে কাস্টমার সার্ভিসের দায়িত্ব কি এখন আমার নিতে হবে? পৃথিবীর কোন ইনফ্লুয়েন্সারকে দেখেছেন এই ধরনের জবাবদিহিতা বা এই ধরনের দায়িত্ব পালন করার জন্য? আপনাদের কাছে আমার একটা সিরিয়াস প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কাস্টমার হিসেবে আপনাদের কি কোনো দায়িত্ব নেই? আরেকটা ঘটনা বলে, বেশ কিছুদিন আগে আমি দি অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিড 7% টোনিং সলিউশনের রিভিউ করেছিলাম, যেটা ছিল আমার কাছে পুরোনো প্যাকেজিংটা, এবং ভিডিওটি পাবলিশ হওয়ার পরপরই দি অর্ডিনারি ঘোষণা দিয়ে তাদের যে প্যাকেজিং এবং সেটার নাম বা লেবেলিংয়ে কিছু পরিবর্তন আনে। পরিবর্তনটা ছিল যে আগে ছিল 7% টোনিং সলিউশন, এরপরে হয় এক্সফোলিয়েটিং টোনার। এটা খুবই একটা কমন কনসেপ্ট। সেটা হচ্ছে যে তারা যখন ঘোষণা দিয়েছে নতুন ব্যাচ উৎপাদন হয়েছে বা তাদের কাছে আছে, অলরেডি হিউজ একটা কোয়ান্টিটি, হিউজ একটা পরিমাণে কিন্তু অলরেডি বাজারে রয়ে গেছে। এমনকি আমার যে এখানে কাছাকাছি যে দোকান, যে বুটস আছে বা সুপার ড্রাগ আছে, বুটসের থেকে আমি মূলত কিনি, সেখানে পর্যন্ত কিন্তু পুরোনো স্টকটাই রয়েছে এখনো। এবং এই রিভিউ করার আরো অনেক দিন আগে তারা আমাকে প্রোডাক্ট পাঠিয়েছে, অবশ্যই তারা আমাকে পুরোনো প্যাকেজিংই পাঠাতে পারবে। এবং ঠিক এই ভিডিও পাবলিশ হওয়ার পরপরই হচ্ছে দি অর্ডিনারির এই পরিবর্তনটা আসে। এবং আপনারা জানেন যে আমার একটা ভিডিও স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ফিল্মিং, এডিটিং সবকিছু করে আসতে সময় লাগে। তো ততদিনের সময়ের মধ্যে কিন্তু দি অর্ডিনারির নতুন যে প্যাকেজিংগুলো সেগুলো পৌঁছানো শুরু করেছে, এবং আমাকে দিয়ে যে পেজটি ভিডিওটি করিয়েছেন তাদের কাছেও চলে গেছে। এবং সেই ভিডিও পাবলিশ হওয়ার পরে
যখন কাস্টমার সে প্রোডাক্টটি কিনেছেন, তিনি পেয়েছেন নতুন প্রোডাক্ট, কিন্তু ভিডিওতে তিনি দেখেছেন যে আমি পুরনো প্রোডাক্ট দেখিয়েছি। এখন তিনি ধরে নিয়েছেন যে প্রোডাক্ট নকল। তিনি আমাকে কমেন্ট করলেন, মেসেজ করলেন, গ্রুপে পোস্ট করলেন, সবকিছু করলেন, ইউটিউবে কমেন্ট করলেন, পেজে জানালেন, পেজ থেকে তাকে বারবার আশ্বস্ত করা হলো, এমনকি অরিজিনাল দি অর্ডিনারি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে বলা হলো যে এখানে পরিবর্তন করা হয়েছে। এখন যদি সেই প্রোডাক্টের সাথে ব্র্যান্ডের ওয়েবসাইটের মিল থাকে, তাহলে এরপরে সন্দেহের কি অবকাশ থাকে প্রোডাক্ট নিয়ে? কিন্তু সেই কাস্টমার কি করলেন জানেন? তিনি পেজের কাছে দাবি করলেন যেহেতু তিনি আমার ভিডিও দেখে প্রোডাক্ট কিনেছেন, তাই আমার এই বিষয়টা ক্ল্যারিফাই করতে হবে, আমার আবার ভিডিও করে বলতে হবে যে না, প্রোডাক্ট এটা উনি যেটা কিনেছেন সেটাও আসল। মানে যেখানে ব্র্যান্ড দি অর্ডিনারি নিজে বলছে যে এটা তাদের নিউ প্যাকেজিং, তিনি তাতেও কনভিন্স না। মানে বুঝতে পারছেন যে আপনাদের অযৌক্তিক দাবি কোন পর্যন্ত যেতে পারে। আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে অনেক সার্ভিস যেমন খুব সহজলভ্য হয়েছে, তেমনি খুব সহজে টার্গেট খুঁজে বের করা বা স্কেপ গোট বা বলির পাঠা খুঁজে বের করাটাও খুব সহজ হয়ে গেছে। যে কোনো ইস্যুতে আপনারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে গিয়ে টার্গেট করেন, যে কোনো ইস্যুতে তাদেরকে কিছু বলতে হবে, তাদের কিছু করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা ঠিকই আমাকে সরকার বা গভর্নিং বডির সমান ক্ষমতা পালন করতে বলেন, এমন সব কাজ করতে বলেন যেগুলো রাষ্ট্রীয় পলিসি মেকিং এর সাথে সম্পর্কিত। কিন্তু আবার অন্যদিকে স্পন্সর্ড ভিডিও, আমার কাজের বিনিময়ে আমি পারিশ্রমিক নিব, সেটা নিয়ে আপনাদের আপত্তি। মানে বাজে বাজে আমি ভাবি যে কি দ্বিচারিতা আপনাদের। হয়তো এখন আপনারা কেউ কেউ বলবেন যে নকল প্রোডাক্ট তো বিক্রি হয়, এটা তো সত্যি, তার মানে কি আপনার কোনো দায়িত্বই নেই? আছে, আপনারা হয়তো বা খেয়াল করেছেন বা করেননি, কিন্তু ইদানিং কিন্তু আমি আমার ভিডিওতে বক্তব্য চেঞ্জ করেছি প্রোডাক্ট সম্পর্কিত। নকল প্রোডাক্ট নিয়ে মানুষের আশঙ্কা বৃদ্ধির কারণে আমি এখন কখনোই দাবি করি না যে যে প্রোডাক্টের হয়ে আমি প্রোডাক্টটি প্রেজেন্ট করছি বা ভিডিওটি যার দ্বারা স্পন্সর, তারা 100% অথেন্টিক প্রোডাক্ট সেল করে। একমাত্র যদি কোনো পেজের সরাসরি ডিলারশিপ থাকে এবং তারা সরাসরি সেই ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট নিয়ে আসে বলে আমি নিশ্চিত হতে পারি, যেমনটা আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছি, শুধুমাত্র সেটা হলেই আমি নিশ্চয়তা দেই, বাকি ব্র্যান্ডের বিষয়ে আমি জানি না। ঠিক তেমনিভাবে অন্যান্য পেজের ক্ষেত্রে যে প্রোডাক্ট আমি রিভিউ করছি সেটা তাদের স্টকে আছে, এই নিশ্চয়তা নিয়ে আমি ভিডিও করি এবং আমার কাজ হলো ব্র্যান্ডের সাথে বা পেজের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়া এবং জানিয়ে দেওয়া যে এই প্রোডাক্টটি এখানে অ্যাভেলেবেল আছে। বাকি সিদ্ধান্ত আপনাদের, কারণ আমি কখনোই বলিনি যে আমি যেই পেজের সাথে কাজ করছি তাদের কাছ থেকেই আপনার এই প্রোডাক্ট কিনতে হবে, কারণ আমি কখনোই বলিনি যে পেজের সাথে আমি কাজ করছি শুধুমাত্র তারাই অথেন্টিক প্রোডাক্ট সেল করে বা দুনিয়ার সব পেজ ছেড়ে আপনাদের এখান থেকেই কিনতে হবে। এবং এই কারণে এর বাইরে সেই পেজের প্রোডাক্ট বা সার্ভিস জড়িত কারণে আমি কোনো ধরনের জবাবদিহিতা করতে আগ্রহী নই। আমার কাজ শুধুমাত্র ভালো মানের প্রোডাক্ট রিভিউ করা, প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে ডিটেল জানানো এবং সেই প্রোডাক্টটি বর্তমানে বাংলাদেশে কোথায় পাওয়া যাচ্ছে সেটা সম্পর্কে আপনাদেরকে অবহিত করা। প্রোডাক্টের মান নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করি না, কিন্তু আপনাদের যদি কোনো পেজের সার্ভিস ভালো লেগে না থাকে তাহলে আপনারা সেই পেজ থেকে ক্রয় করা বিরত রাখুন। যদি প্রোডাক্ট নকল এই বিষয়ে আপনি 100% নিশ্চিত হয়ে থাকেন, আপনার কাছে প্রমাণ থেকে থাকে, তাহলে সরকারি যে বডিগুলো আছে তাদের সাথে যোগাযোগ করুন, সেখানে আপনার অভিযোগ দিন। তাছাড়াও আমি যে প্রোডাক্ট রিভিউ করছি, আপনার যদি অন্য কোনো ভরসাযোগ্য পেজ থাকে আপনি সেখান থেকে ক্রয় করুন। আমার পক্ষ থেকে যতটুকু প্র্যাকটিক্যালি বা বাস্তবসম্মতভাবে চেক করা সম্ভব বা ট্রান্সপারেন্সি বজায় রাখা সম্ভব সেটা আমি করছি, কিন্তু আপনাদের দায়িত্বহীনতা, প্রোডাক্ট যাচাই বাছাই করার ক্ষেত্রে বিন্দুমাত্র এফোর্ট দেওয়ার ক্ষেত্রে অনীহা এবং সর্বোপরি ক্রেতা হিসেবে কোনো দায়িত্ব পালন না করার যে দায়, সেটা আমার নয়। আমি জানি আজকে কথাগুলো অনেকের পছন্দ হবে না, কোনো অসুবিধা নেই। প্রোডাক্টের অথেন্টিসিটি 100% গ্যারান্টি দিচ্ছি না বলে বা সরাসরি বা প্রকাশ্যে স্পন্সরশিপের বা কোলাবোরেশনের কথা বলছি বলে যদি আপনার আমার ভিডিও দেখতে ইচ্ছা না করে, তাহলে আপনি আমাকে আনফলো করতে পারেন। কারণ সত্যি বলতে আমার একটা শ্রেণী দর্শকদের অজ্ঞতা, অনভিজ্ঞতা এবং বাস্তবতা সম্পর্কে জানার যে অনীহা, এই জিনিসটা মাঝে মাঝে আমাকে খুবই আসলে ক্লান্ত করে ফেলে। আসুন দয়া করে আমরা সবাই সবার জায়গা থেকে দায়িত্ব পালন করি এবং যার যে দায়িত্ব পালন করার কথা তাকেই সে দায়িত্ব পালন করতে বলি। ভালো থাকবেন সবাই।